আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান কথা বলছি হামস্তা সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখানে সকাল এখন 7:45 বাজে, আমার অফিস 8টা থেকে। সো আমি যাওয়ার পথে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমি অনেকদিন ধরে খেয়াল করছি বেশ কিছু মানুষ আমাকে মেসেজ করেছে এবং কেউ কেউ আমাকে ইমেলও করেছে যে ওয়েটিং লিস্ট থেকে সাধারণভাবে অ্যাডমিশন নেওয়া হয় কিনা। ওয়েটিং লিস্ট থেকে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে অনেক ধরনের কথা আছে এখানে। আমি একটা একটা করে আপনাদেরকে ওয়েটিং লিস্ট কেন হয় এবং ওয়েটিং লিস্ট থেকে সাধারণভাবে টাকার সম্ভাবনা আছে কিনা এগুলো নিয়ে কথা বলবো। কাদেরকে সাধারণভাবে ওয়েটিং লিস্টে কোন ধরনের স্টুডেন্ট থেকে ওয়েটিং লিস্টে রাখা হয়, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ওয়েটিং লিস্টে রাখার। প্রথম কথা হচ্ছে, প্রথম ওয়েটিং লিস্টে রাখা হয় তাদেরকে যাদের মোটিভেশন লেটার বা যাদের লেটার অফ ইন্টেনশন বা স্টেটমেন্ট অফ পারপাস অ্যাডমিশন অফিসারের ভালো লেগেছে, কিন্তু তার জন্য যথাযথ সিট বা তার জন্য সেই সাবজেক্টে যতটুকু সিট রাখা আছে ততটুকু সিটে অলরেডি বিভিন্ন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, কিন্তু অ্যাডমিশন অফিসার তারপরেও চাচ্ছে এই স্টুডেন্টকে বাদ না দিতে। তো বাদ না দিতে হলে কি করতে হবে? সে দেখতে চায় যদি কেউ অ্যাডমিশন না নেয় তাহলে তাকে সেই ক্ষেত্রে অ্যাডমিশন দেওয়া যায় কিনা, যে ওয়েটিং লিস্টে আছে তাকে। সাধারণভাবে সুইডেনের ওয়েটিং লিস্টটাকে রিজার্ভ লিস্ট হিসেবে বলা হয়, অর্থাৎ রিজার্ভে রেখে দেওয়া হয়। যদি কেউ অ্যাডমিশন না নেয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম থেকে আরম্ভ করে একদম লাস্ট পর্যন্ত যতজন স্টুডেন্ট ভর্তি না হবে বা টিউশন ফি না দিবে সে সমস্ত স্টুডেন্টদেরকে সাধারণভাবে রিজার্ভ লিস্ট থেকে টান দেওয়া। যেমন ধরেন আপনি রিজার্ভ লিস্ট 1-এ আছেন, আপনার রিজার্ভ নাম্বার হচ্ছে 1। আপনি ধরেন একজন স্টুডেন্ট, সে হামস্তাদ ইউনিভার্সিটিতে রিজার্ভ 1-এ আছে। কোনো কারণে একজন স্টুডেন্ট সে টিউশন ফি দিল কিন্তু তার রেসিডেন্ট পারমিট হলো না, তাকে কোনো কারণে দেখা গেল যে তার রেসিডেন্ট পারমিট না হওয়ার কারণে সে এই অ্যাডমিশনটা বাতিল করতে বাধ্য হলো। এই যে অ্যাডমিশনটা বাতিল করতে বাধ্য হলো সে, তখন দেখা গেল যে একদম ইমিডিয়েটলি সুইডেনের যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলো ইমিডিয়েটলি রিজার্ভ লিস্ট থেকে একজনকে অ্যাডমিশন দিয়ে দেয়। এখানে অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে চান্সেসও আছে, আবার অনেক সময় চান্সেস থাকেও না। সাধারণভাবে যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে, প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি যখন রিজার্ভ লিস্ট থেকে চান্স পাবেন তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ডিসিশন হতে হতে অলরেডি ক্লাস শুরু হয়ে 1 থেকে 2টা কোর্সেস অলরেডি হয়েও যাবে, কারণ অলরেডি যারা অ্যাডমিশন পেয়েছে তারা অলরেডি অ্যাডমিশন রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন করে তারা সুইডেনে গিয়ে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। সেই সময় হয়তোবা আপনি রিজার্ভ লিস্ট থেকে কোনোভাবে অ্যাকসেপ্টেড হয়েছেন, and then you have to apply for the resident permit, and then you have to wait for the decision. Then when the decision will be made, then you can come to Sweden and start your class. So এইখানে একটা বিউরোক্রেসি আছে, অর্থাৎ আপনি তখন দেখা যাবে একটা সেমিস্টার পরে আপনাকে আসতে হবে যদি ইউনিভার্সিটি সেটার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করে। সো রিজার্ভ লিস্ট থেকে সাধারণভাবে এইভাবে এক একজনদেরকে কল দেওয়া হয়। MR 966 এর মতে, এটা একটা আর্টিকেল, এই আর্টিকেলের মতে অনেক সময় অনেক স্টুডেন্টদেরকে রিজার্ভ লিস্টে রেখে দেওয়া হয় অনলি বিকজ সে গ্র্যাজুয়েটেড ছিল না যখন অ্যাপ্লিকেশন করেছে তখন, কিন্তু যখন সে অ্যাডমিশন রেজাল্ট হয়েছে তখন তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটও ছিল না। একটা কন্ডিশন দিয়ে দেয় যে যখন তুমি তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দিবা তখন তোমাকে আমরা কনফার্ম করবো তোমার অ্যাডমিশন ইন কন্ডিশন। সো কন্ডিশনালি অ্যাডমিটেড হওয়ার আগে তারা রিজার্ভে রেখে দেয়। বাট এই ধরনের এক্সেপশনাল যে এক্সাম্পল সেটা শুধুমাত্র এই আর্টিকেলের মধ্যেই সম্ভব। এই আর্টিকেল ছাড়া অন্য কোনো আর্টিকেলে রিজার্ভ লিস্ট থেকে নেয়ার জন্য সাধারণভাবে একটা স্টুডেন্ট ড্রপ করলে বা 2টা স্টুডেন্ট ড্রপ করলে বা অনেকগুলো স্টুডেন্ট ড্রপ করলে সেই ক্ষেত্রে সাধারণভাবে রিজার্ভ লিস্ট থেকে ডাকা হয়। সেই জন্য যারা রিজার্ভ লিস্টে চান্স পাবেন তারা ধরে রাখবেন যে আপনার অ্যাডমিশন হবে না। যদি কোনো কারণে ইউনিভার্সিটি আপনার সাথে কমিউনিকেট করে এবং বলে যে এত তারিখে আমরা অ্যাডমিশন করাবো আপনাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য এম্বাসিতে কথা বলতে পারেন, মাইগ্রেশন ওয়ার্কেতে কথা বলতে পারেন, যে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি আছে সেখানে কথা বলতে পারেন। কথা বলে দেন আপনি বলে রাখতে পারেন যে আমি রিজার্ভ লিস্ট থেকে এই মেল পেয়েছি, আমার হয়তো অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আফটার মাই অ্যাডমিশন। সো এটা যখন আপনি বলে রাখবেন তখন হয়তোবা কোনো ক্ষেত্রে কেস অফিসার একটু নমনীয় হয়, একটু স্লো গতিতে না গিয়ে সে হয়তো খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করে দেয়। সো এইভাবে আপনি সাধারণভাবে ওয়েটিং লিস্ট থেকে যারা আপনারা চিন্তা করছেন যে হ্যাঁ আপনার অ্যাডমিশন হবে, মেবি আপনার অ্যাডমিশন হবে না, ইউ নেভার নো অ্যাবাউট দ্যাট, বিকজ আপনি শিওর হতে পারবেন না যে আপনার অ্যাডমিশন হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার অ্যাডমিশন হলেও আপনি অনেক দেরিতে পৌঁছাবেন সুইডেনে, সেই ক্ষেত্রে আপনার
আপনার পড়ালেখা প্লাস হচ্ছে আপনার যে টিউশন ফি আপনি দিয়েছেন সেখানে আপনার কোপ আপ করতে যে প্রজেক্টগুলো অলরেডি গ্রুপ ডিসকাশন অলরেডি অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, সেই যে জায়গাগুলোতে আপনাকে আবার জায়গা স্টুডেন্টের সাথে ওভাবে ধরতে খুব প্রবলেম হবে। সাধারণভাবে আমি এটাই বাস্তবিক ক্ষেত্রে দেখেছি, যে সমস্ত স্টুডেন্টরা সাধারণভাবে ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়ে তারপরে আসে 2-3 মাস পর, সেই সমস্ত স্টুডেন্ট লাস্টের দিকে এসে খুব সমস্যায় পড়ে, গ্রুপ অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে পারে না, অনেক ধরনের প্রবলেম। তো এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য কি করতে হবে? প্রবলেম থেকে বাঁচার জন্য সলিউশন, ফার্স্ট সলিউশন হচ্ছে আপনাকে ওয়েটিং লিস্টে যদি চান্স পান বা রিজার্ভ লিস্টে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে প্রথম থেকে ডিসিশন নিয়ে নিতে হবে এই বছর আপনার আর হচ্ছে না। এইভাবে ডিসিশন নিয়ে অন্য কোনো কান্ট্রির ব্যাকআপ হিসাবে রেখে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ব্যাকআপ হিসেবে যদি না থাকে নেক্সট ইয়ারের জন্য ভালোভাবে প্রিপারেশন নিলেন, অর্থাৎ মোটিভেশন লেটারটা যেটা লিখেছিলেন সেই মোটিভেশন লেটারটাকে চেঞ্জ করা এবং কি কি জায়গাগুলোতে ভুল থাকতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন করা। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি কোর্স সিলেকশনে 1 নাম্বার র্যাঙ্কিং এ যেটা দিয়েছেন সেটা অনেক ডিমান্ডেবল একটা কোর্স, এই কোর্সে সবাই অ্যাডমিশন নিতে চায়, এখন আপনিও অ্যাডমিশন নিতে চান, কিন্তু অন্যান্য যাদের কোয়ালিফিকেশন আছে তাদের কোয়ালিফিকেশন অনেক স্ট্রং আপনার চেয়ে, সেক্ষেত্রে আপনি রিজার্ভ লিস্টে চলে যেতে পারেন। সেজন্য যে সমস্ত সাবজেক্টের ডিমান্ড তুলনামূলকভাবে আপনার রেজাল্ট অনুযায়ী অনেক কম, সে সমস্ত সাবজেক্টে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই আপনার চান্স পাওয়ার বা অ্যাডমিশন পাওয়ার অপরচুনিটিটা অনেক বেশি থাকে। আমরা নর্ডিক টার্মস এবি থেকে যারা মোটামুটি আমরা কোর্স সিলেকশনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, স্টুডেন্টদের সাথে প্রথমেই আমরা আগে মিটিং করি যে সে তার অ্যাডমিশনের তার বিগত যেই লেখাপড়া সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের রেজাল্ট কি ছিল, তার কোনো স্কলারশিপ ছিল কিনা, তারপর তার অ্যাচিভমেন্ট গুলো কি কি, সে কতটুকু এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো নিয়ে যখন তারা কথা বলে আমাদের সাথে তখন আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে থাকলে সে হয়তো মোটামুটি চান্স 100% পাবে। তখন আমরা ওই ইউনিভার্সিটিগুলো তার জন্য সিলেক্ট করি, অনেক ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করি যখন তার জিএডি স্কোর ভালো থাকে, যখন তার জিম্যাট থাকে, যখন তার আইএলটিএস এর মধ্যে খুব ভালো স্কোর থাকে, যখন তার স্কোর একাডেমিক স্কোর অনেক ভালো থাকে, বা সে অলরেডি ওয়েবার নিয়ে লেখাপড়াই করেছে, সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা ভালো ইউনিভার্সিটি চুজ করি এবং সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তারা চান্সও পেয়ে যায় 100% ভাবে। যেমন এই বছর 2021 অটম সেমিস্টারে আমাদের সাকসেস রেট, অ্যাডমিশন সাকসেস রেট হচ্ছে 100%। কেন? বিকজ আমরা অ্যাপ্লিকেশন করার আগেই আমরা যাচাই করে নিই যে কোন কোর্সে তার সিলেকশন হওয়ার, কোন ইউনিভার্সিটিতে তার সিলেকশন হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। আরেকটা জিনিস, ইন্টেনশন অফ স্টাডি অর ইন্টেনশন অফ কাম হিয়ার ইন সুইডেন। আপনার ইন্টেনশন কি সুইডেনে আসা? ভাই আমি শুধু সেটেল হতে চাই সুইডেনে। ওকে, তাহলে আপনাকে একটা ইউনিভার্সিটিতে অলরেডি আপনার 2টা মাস্টার্স আছে বা 1টা মাস্টার্স আছে, তাহলে অলরেডি যেহেতু মাস্টার্স আছে তাহলে আপনি একটা ইউনিভার্সিটিতে এখানে এসে দেন আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করবেন আপনার রেসিডেন্ট পারমিটকে। সেই ক্ষেত্রে আপনাকে একটা যে কোনো একটা ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং ছাড়াই আপনার একটা ইউনিভার্সিটিতে আপনাকে দিয়ে দেওয়া হলো, যেমন হামস্টাদ ইউনিভার্সিটিতে দিয়ে দেওয়া হলো। কিন্তু যদি আপনার রেজাল্ট ভালো থাকে বা আপনি বলেন যে না আমার ফার্দার স্টাডি করার পারপাস আছে, দেন আপনাকে ভালো ইউনিভার্সিটি চুজ করা হবে। লুন্ড ইউনিভার্সিটি চুজ করা হতে পারে, লিনশপিং ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, গোথেনবার্গ ইউনিভার্সিটি, শ্যালমার ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো চুজ করা হতে পারে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনাদেরকে যারা স্টুডেন্টরা নিজেরা অ্যাপ্লিকেশন করেন তাদের ক্ষেত্রে আরো অনেক ভাবতে হবে যে আমি কেন ওয়েটিং লিস্টে আছি। অনেক সময় অনেকে থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে এবং তারা কোনো স্ট্র্যাটেজি ছাড়াই আপনার একটা কোর্সে দিয়ে দিল, বা অনেক সময় দেখা যায় তাদের সাথে ইউনিভার্সিটির একটা লিয়েজও থাকে। ইউনিভার্সিটি থাকে না, এখানে কিছু কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানিগুলো B2B কাজ করে, বাংলাদেশের সব এজেন্সিরা এই সমস্ত কোম্পানির সাথে কাজ করে। তারা কি করে, কিছু স্টুডেন্টদেরকে একটা ইউনিভার্সিটিতে দিয়ে দেয়, সবগুলো স্টুডেন্টকে একটা ইউনিভার্সিটিতে দিয়ে দেয়। তখন দেখা যায় ইউনিভার্সিটি তো আর এইভাবে লোক নেয় না, তারা দেখে একাডেমিক কোয়ালিফিকেশন, স্কলারশিপ, এই সেই সবকিছু ক্রাইটেরিয়া দেখে কয়েকজনকে তারা অ্যাডমিশন দেয়, কিছু মানুষ দেখে তারা রিজার্ভ লিস্টে রাখে। রিজার্ভ লিস্টে রাখার ফলে তাদের যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় তারা অ্যাডমিশন পায় না, বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাডমিশন পায় না এবং পরের বছর তাদেরকে আবার অ্যাপ্লিকেশন করতে বলা হয়। কিন্তু মাঝখানে যে আপনার সার্ভিস ফি, আপনার আরো যে খরচ আছে সেই খরচগুলো কিন্তু ঠিকই যাচ্ছে। সো এই জন্য নর্ডিক টার্মস এবির মাধ্যমে আমরা এই স্ট্র্যাটেজি সেট করেছি যে কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিশন না পায় তাহলে সেকেন্ড বার যখন সে অ্যাপ্লিকেশন করবে শুধুমাত্র সে অ্যাপ্লিকেশন ফিটা দিবে। সার্ভিস চার্জ অলরেডি দিয়েছে নর্ডিক টার্মসকে, সো সেই ক্ষেত্রে আমরা কোনো সার্ভিস চার্জ নেই না। সো এইভাবে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে নর্ডিক টার্মস এবি কাজ করে। ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ে টু ওয়ার্ক উইথ দ্য স্টুডেন্টস। এবং আমি এবং আমাদের যে টিম আছে আমরা অনেক চিন্তা ভাবনা করে, অনেক অ্যানালিসিস করে এই স্ট্র্যাটেজিগুলো বের করেছি যাতে স্টুডেন্টদের ভালো হয়, যাতে তারা কোনোভাবেই ডিপ্রেশনে না পড়ে যায়। একটা জায়গা থেকে যখন সে অ্যাডমিশন না পায় বা যখন মাইগ্রেশন পার্ক থেকে রেসিডেন্ট পারমিট রিজেক্ট হয় তখন কতটা ডিপ্রেশনে সে পড়ে যায় সেটা আমরা ফিল করি, অ্যান্ড দেন উই ডু সামথিং বেটার ফর দ্যাম। সো আজকে এই পর্যন্তই। লাইফস্টাইলের কথা যদি বলতে হয়, এখন 58 বাজে আর 1 মিনিটের মধ্যে আমি আমার অফিসে পৌঁছে যাবো। সত্যি
সবচেয়ে বড় যে সুইডিশ লাইফস্টাইল সেটা হচ্ছে সময়ানুবর্তিতা। এখানে সময়কে প্রচন্ড পরিমাণে ভ্যালু দেওয়া হয়। 1 মিনিট দেরি করলে সেটার জন্য ফরলোদ বলা হয়, অর্থাৎ সরি বলা হয় অনেকবার। এবং যদি কেউ সময়ে সেই জায়গায় উপস্থিত হয় বা মিটিং এ থাকে, তাহলে তাকে শ্রমিককে অর্থাৎ ধন্যবাদ দেওয়া হয় অনেক সুন্দর করে, খুব নাইস ওয়েতে। সো এটা হচ্ছে সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি একটা জায়গায় সময় মতো পৌঁছানো বা সময়ের প্রতি শ্রদ্ধা করা। এই জিনিসটা সুইডেনে সবচেয়ে বেশি ফলো করা হয় যে কোনো ক্ষেত্রে। সো এটা একটা লাইফস্টাইল বলতে পারে সুইডিশদের। আজকে এই পর্যন্তই। হয়তো ওয়ার্কআউট করার সময় আমি আপনাদেরকে আবার কোনো মেসেজ হয়তো দিতে পারি যদি আমি সময় করতে পারি। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নর্ডিক টাউনস এমির পক্ষ থেকে আলান, হামস্তা সুইডেন থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।